গল্পকথকে আবার সবাইকে স্বাগত। বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে গল্পটি পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম জৈবিক নিয়ম। বেচারার দোষ ছিল না। এই অবস্থায় সমস্ত যুবকই এমনই করে থাকে। জৈবিক নিয়ম অনুসারে যৌবনের ধর্মই এটা। মনে হয় বুকটা একটু ফুলিয়ে চলি, মাথাটা একটু উঁচিয়ে রাখি, হাবে ভাবে চলনে বলনে পৌরুষের মাহাত্ম্যটা পরিস্ফুট হয়ে উঠুক। মেয়েটি তা দেখুক, অনুভব করুক, একবার অন্তত মনে মনে ভাবুক, বাহ, বেশ ছেলেটি তো। অকারণে কানের পাশ গরম হতে থাকে, পেশিগুলোর মধ্যে শিহরণ সঞ্চারিত হয়, শিরায় শিরায় শোণিত স্রোতের গতিবেগ বেড়ে চলে। যৌবনকালে সকলেই এটা করে, এটাই নিয়ম। যৌবনের ধর্ম এরূপ বিচিত্র যে বাহুল্য ও আতিশয্যে তার সহজ প্রকাশ। কারণে অকারণে নিজেকে সাড়ম্বরে বিজ্ঞাপিত না করতে পারলে সে স্বস্তি পায় না। সকলেই তাকে নিজস্ব ধরনে, নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব রুচি অনুসারে করে। সেদিন প্ল্যাটফর্মে রোগাগোছের ছেলেটি তার নিদারুণ কৃশতা সত্ত্বেও যা করেছিল তাই সনাতন মনোবৃত্তির তাড়নাতেই করেছিল। নিরপেক্ষভাবে নিরীক্ষণ করলে ছেলেটির মধ্যে তেমন অসাধারণ কিছু ছিল না। সাদা টুইল শার্ট পরা 19-20 বছরের একটা রোগা ছেলে, গোঁফ উঠি উঠি করছে, পায়ে সস্তা চটকদার একজোড়া স্যান্ডেল। একটু দূরে বেঞ্চে একটা কমবয়সী মেয়ে বসে আছে। স্টেশনটা খুব ছোট। প্ল্যাটফর্মে সব মিলিয়ে জনজারেক যাত্রী অপেক্ষা করছিল। তাদের মধ্যে দুজন সাঁওতাল, তারা মোট ঘাট নিয়ে একটু দূরে বসেছিল। বাকি দুজনের মধ্যে একজনে রোগা গোছের ছেলেটি, আর একজন ওই মেয়েটি। এদিকে ওদিকে দু একটা কুলি ও ফেরিওয়ালা ঘুরে বেড়াচ্ছে। রেলের বাবুরা নিজের নিজের কামরায় কাজ করছে। এই নিরীহ পারিপার্শ্বিকের মধ্যেও ছেলেটির অন্তরে কেমন যেন একটা উদ্দীপনা অকারণে মাথা চারা দিয়ে উঠতে লাগলো। ছেলেটি অবশ্য মেয়েটিকে আগে কখনো দেখেনি। উত্তেজনায় আধিক্য সম্ভবত সেই জন্যই। ছেলেটি কণ্ঠস্বরে অকারণে অসম্ভব রকম পৌরুষ ফলিয়ে চিৎকার করতে লাগলো, কোলে কোলে, আয় কোলে। একটা কুলি আসলো। কি বাবু? আমার মোটটা ট্রেনে উঠিয়ে দিবি, বুঝলি? আচ্ছা বাবু। কত নিবি? 4 পয়সা বাবু। 4 পয়সা কেন? 4 আনা দেব তোকে। ভালো দেখে একটা গাড়িতে চড়িয়ে দিবি, কেমন? বিস্মিত কুলি বলল, আচ্ছা বাবু। ঠিক পারবি তো? ঠিক পারবো বাবু। বহুত আচ্ছা। ছেলেটি কুলির পিঠটা চাপড়ে দিল। কোনটা আপনার মোট বাবু? একটা ছোট সুটকেস ছাড়া অবশ্য অন্য কোনো গুরুতর মোট ছিল না। ছেলেটি তাই দেখিয়ে দিল। পুনরায় প্রশ্ন করল, ট্রেন আজ লেট আসছে নাকি? 8 ঘন্টা লেট বাবু। রিপোর্ট করব আমি। কার কাছে এবং কার নামে রিপোর্ট করবে তা অবশ্য অনুক্তই রইল। কুলি চলে গেল। ছেলেটি দৃঢ়ভাবে রাগ রাগ চোখে মেয়েটির সামনে খানিকক্ষণ পায়চারি করল এবং কিছুক্ষণ পায়চারি করে রাগ ভাবটা একটু কমল। মুখটা ছুচলো করে শীষ দিতে লাগলো। খানিকক্ষণ শীষ দেবার পর আবার তার কণ্ঠস্বর শোনা গেল। আদেশের ভঙ্গিতে ডাকছে, সোডা সোডা, আয় সোডা, ইধার আও। সোডা বিক্রেতা সামনে এলো।
एक ढो सोडा दो, जल्दी करो। दाम 2 आना बाबू। कुछ परवाह नहीं, दो तुम। এই বলে যেন দেখছে না এইভাবেই সে মেয়েটির দিকে একবার চেয়ে দেখল। বলা বাহুল্য মেয়েটিও ছেলেটিকে লক্ষ্য করছিল। হঠাৎ চোখাচোখি হয়ে যাওয়াতে মেয়েটি আর চোখে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিল। লিজিয়ে বাবু। ফেনাইতো সোডার বোতলটা ধরে রোগা ছেলেটি সদ্য ওঠা গোফের ফাঁক দিয়ে ঊর্ধ্বমুখে সোডা পান করতে লাগলো। সোডা পান করাটাও যেন মস্ত একটা বীরত্ব। ইতিমধ্যে একটা চানাচুরওয়ালা এসে জুটল। মেয়েটি ইঙ্গিতে তাকে কাছে ডেকে চানাচুর কিনতে লাগলো। দেখে ছেলেটিও সেই দিকে এগিয়ে গেল। কি দর তোমার চানাচুরের হে? 1 পয়সা ঠোঙা বাবু। ওইটুকু ঠোঙা 1 পয়সা? যেরকম সাইজ পয়সা 4টে করে হওয়া উচিত। সিম্পলি এক কাটথ্রোট। পয়সায় 4 ঠোঙা করে দিবে? পারবো না বাবু। পারবো না মানে? চানাচুরওয়ালা বলল, ছোলার দর আজকাল বাবু। ছোলার দর আজকাল কত? বেশ তো, খতিয়েই দেখা যাক। রুখে ছেলেটি এগিয়ে গেল। ওসব কথা ছেড়ে দিন বাবু, বেকার বাঁধ বানিয়ে ফায়দা কি? নেবেন আপনি চানাচুর? ক ঠোঙা চাই? ভ্রুযুগল উৎক্ষিপ্ত করে ছেলেটি একবার আপাদমস্তক চানাচুরওয়ালাকে দেখে নিল। তারপর বলল, ক ঠোঙা? তোর যত চানাচুর আছে সব কিনে নিতে পারি আমি, জানিস? কি ঠাউরেছিস তুই আমাকে? উত্তরে চানাচুরওয়ালা দন্ত বিকশিত করে হাসল। হাসছিস যে বড়? কত চানাচুর আছে তোর? দাম কত হবে? 1 টাকা বাবু। ছেলেটি সঙ্গে সঙ্গে মানিব্যাগ খুলে ঢং করে একটা টাকা তার দিকে ফেলে দিল। চানাচুর বিক্রেতা এতটা প্রত্যাশা করেনি। কি গভীর মনোবৃত্তি যে ছেলেটি না চাচ্ছে তাই মূর্খ বেচারা কি করে বুঝবে। টাকা নিয়ে সে চলে গেল। এত চানাচুর নিয়ে ছেলেটা কিন্তু বিব্রত হয়ে পড়ল। একটু ইতস্তত করে মেয়েটিকে বলল, আপনি আর কিছু নিন। না না, আমার আর চাই না। কুণ্ঠিতা তরুণী সলজ্জভাবে মাথা নাড়ল। এতগুলো নিয়ে আমি কি করব? রেখে দিন কিছু আপনি। এগুলো ঠোঙা সে মেয়েটির পাশে বেঞ্চটার উপর একরকম জোর করেই রেখে দিল। এই দৃষ্টিকটুতা মেয়েটিকে সংকুচিত করতে লাগলো। কিন্তু সে বেচারা কি আর করবে? লজ্জায় মাথা নিচু করে বসে থাকা ছাড়া আর তো কোনো ভদ্র উপায় তার মাথায় আসছিল না। বাকি ঠোঙাগুলো সুটকেসের ওপর রেখে আসলো ছেলেটি। সহাস্য মুখে বলল, ওগুলো ট্রেনে যেতে যেতে ধীরে সুস্থে শেষ করবেন। কোথায় যাচ্ছেন আপনি? ওই ট্রেনে যাচ্ছেন তো? মেয়েটি লজ্জা পেয়েছিল। মৃদু স্বরে বলল, আমি পরের ট্রেনটায় যাব। ও তাই নাকি? ছেলেটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার পায়চারি শুরু করল। বুক চিতিয়ে মাথা উঁচু করে অকারণ পুলকে বেশ খানিকক্ষণ সে পায়চারি করল, আবার থামল। তারপর ঘাড় বাঁকিয়ে হাতের পেশিগুলো ফুলে টিপে টিপে দেখতে লাগলো। পেশি অবশ্য বেশি ছিল না, কিন্তু যতটুকু ছিল ততটুকুই বা ফোলাতে ক্ষতি কি? একটু শীষ দিল। সামান্য গোপটুকুতে 2-1 বার তাও দিল। তারপর তার নজরে পড়ল প্ল্যাটফর্মের ওধারটায় একটা কৃষ্ণচূড়া ডাল প্ল্যাটফর্মের ওপর ঝুঁকে পড়েছে। সে তখন সেদিকে গেল এবং লাফিয়ে লাফিয়ে ডালটাকে ধরে ফুল পাড়ার চেষ্টা করতে লাগলো। খানিকক্ষণ চেষ্টা করে কিছু ফুল পারল। শ্রান্ত দেহে একগোছা
কৃষ্ণচূড়া ফুল নিয়ে আবার সে মেয়েটার কাছাকাছি এসে দাঁড়ালো। ট্রেন এসেছে। কুলিটা সুটকেস এবং চানাচুরের ঠোঙাগুলো একটা ফাঁকা গাড়িতে তুলে দিয়ে 4 আনা পয়সাই পেল। ছেলেটা গাড়িতে উঠে জিনিসপত্রগুলো ঠিকঠাক রেখে আবার নেমে আসলো। বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে দেখল মেয়েটিও তার দিকে তাকিয়ে আছে। গার্ড বাঁশি বাজিয়ে বিধিসম্মত সবুজ নিশানা নাড়ল। ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করলো। তখনও ছেলেটি ট্রেনে ওঠেনি। ট্রেনের গতিবেগ যখন বেশ বেড়েছে, তখন সে শেষ বাহাদুরিটা দেখাবার জন্য সহাস্য মুখে মেয়েটিকে নমস্কার করল এবং চলন্ত ট্রেনে লাফিয়ে উঠল। কিন্তু তৎক্ষণাৎ পা ফসকে একেবারে নিচে, চাকার নিচে পড়ে গেল। আর কিছু করার সুযোগ সে পেল না। আজকের গল্প যৌবিক নিয়ম এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।